আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, রাজনীতির রং তামাশা ক্রমশ বেড়েই চলেছে। অদ্ভুত অদ্ভুত সব ঘটনা। এই রং তামাশার মধ্যে কখনো কখনো ট্র্যাজেডি আছে, আর কখনো কখনো কমেডি রয়েছে। ট্র্যাজেডি কি করে রং তামাশা হয়, এ বিষয়ে একটু না বললে ভুল বোঝাবুঝি তৈরি হবে। যখন আপনি কোনো একটা পরিস্থিতিতে আপনার একটা স্বার্থ নিয়ে কাজ করেন, বড় একটা প্ল্যান আপনি পাস করাতে চান, এবং আপনার নিজের যে আনন্দ, প্রাপ্তির আনন্দ, আপনি কিছু একটা পেতে চান, এই কাজগুলো যখন আপনি করার জন্য একটা নিষ্ঠুর পথ অবলম্বন করেন, ঠিক সেটি ট্র্যাজেডি হয়ে যায়। আমরা যেমন সিনেমাতে দেখি, সিনেমাতে দু ধরনের দৃশ্য থাকে। একটি হলো খুব আনন্দদায়ক দৃশ্য, আরেকটি হলো বেদনাদায়ক দৃশ্য, এবং সেগুলো দেখে আমরা কাঁদি, আর কান্না করার জন্য টাকা দিয়ে সিনেমার টিকিট কেটে আমরা সেখানে গিয়ে উপস্থিত হই। তো রাজনীতি হলো পৃথিবীর সবচেয়ে বড় নাট্যমঞ্চ, সবচেয়ে বড় সিনেমাগ্রাফি। এখানে যা কিছু ঘটে, পৃথিবীর কোনো কলম নেই এটিকে চিত্রকল্পে ফুটিয়ে তোলে। পৃথিবীর কোনো কলম নেই এই রাজনীতিতে এমন সব নির্মম ঘটনা ঘটে যেই ঘটনাগুলোকে গল্প, উপন্যাস, সাহিত্য কিংবা সিনেমাতে ফুটিয়ে তোলা সম্ভব। পৃথিবীতে এমন কোনো কথক নেই, বক্তা নেই, যে কিনা এই রাজনীতির যে ট্র্যাজেডি, কমেডি এবং গল্প, উপন্যাস, সাহিত্য, তারপরে প্রহসন, যা কিছু আছে সাহিত্যের বিভাগ, এগুলো আপনার সামনে যে উপস্থাপন করবে, এরকম চমৎকারভাবে বলার মতো কথক এখনো তৈরি হয়নি। অর্থাৎ মানুষের কল্পনা শক্তি, মানুষের বাক শক্তি, মানুষের চিন্তা শক্তি কিংবা তার যে সৃষ্টি করার যে ক্ষমতা, তার চাইতেও যে নির্মম ঘটনা রাজনীতিতে ঘটে, এটাই আমি বোঝাতে চাচ্ছি, এবং সেই পরিবেশ পরিস্থিতি এখন বাংলাদেশে ঘটে চলেছে। আমাদের বাংলাদেশকে কেন্দ্র করে ওয়াশিংটনে যে খেলা হচ্ছে, নিউ ইয়র্কে যে খেলা হচ্ছে, তারপর ইংল্যান্ডে যে খেলা হচ্ছে, দিল্লিতে, কলকাতাতে, ইসলামাবাদে, বেইজিংয়ে, মায়ানমারের রাজধানী সেখানে, এবং মংডুতে, মানে আরাকান যে এলাকা, সেই আরাকানের যে রাজধানী মংডুতে, সেখানে যে খেলা হচ্ছে, সেই খেলার সঙ্গে তাল মিলিয়ে বান্দরবন, খাগড়াছড়ি, কক্সবাজার, ঢাকা, চট্টগ্রাম, এমনকি টুঙ্গিপাড়া, তারপরে অন্যান্য জেলা শহরে যেভাবে চক্রান্ত চলছে, এই চক্রান্ত বলাও যাবে না, লেখাও যাবে না। এবং যেহেতু শেখ হাসিনার পতনের মতো একটা নির্মম ঘটনা আমাদের এই বাংলাদেশে ঘটেছে, আপনারা ধরে নিতে পারেন যে যে কোনো মন্দ ঘটনা তার পরবর্তী যে এপিসোড, এটা আরো মন্দ হয়। যেমন ধরুন ৭৫-এর ১৫ই আগস্ট, যেভাবে বঙ্গবন্ধুকে ক্ষতবিক্ষত করা হয়েছে, সে তুলনায় জিয়াউর রহমানের লাশকে বিক্ষত করা, ক্ষতবিক্ষত করা, বিকৃত করা, পাষণ্ডরা আরো নির্মমভাবে সেই কাজ করেছে। ১/১১ যেভাবে হয়েছে, যে কৌশলে হয়েছে, তার সাথে অনেক অনেক বড় কৌশলে ২০২৪ সনের আগস্ট, জুলাই এবং জুন, এই সময়টাতে অনেকগুলো কলাকৌশল হচ্ছে বা হয়েছে। আর যেহেতু সেই বিপ্লবটি যে সফল হয়েছে কথা কেউ বলতে পারছে না, ফলে যারা বিপ্লবী তারা আরেকটি বিপ্লবের ডাক দিচ্ছে, যারা ক্ষমতা আছে তারা ক্ষমতা আঁকড়ে ধরার চেষ্টা করছে, থেকে যাওয়ার চেষ্টা করছে, আর যারা ক্ষমতাচ্যুত হয়েছে তারা ফিরে আসার জন্য ত্রিমুখী লড়াই করছে। আর সেই লড়াইয়ের সঙ্গে আগেই বললাম, দেশ বিদেশের বহু পক্ষ জড়িয়ে পড়েছে। এরই মধ্যে আমরা কিছু ঘটনা দেখতে পাচ্ছি, কিছু কথা শুনতে পাচ্ছি, যা কিনা একই সঙ্গে আমাদেরকে খুব কষ্ট দিচ্ছে।
আবার একই সঙ্গে আমাদেরকে বিনোদিত করছে। যদি শিশু রামিসার ধর্ষণ ধরেন, চট্টগ্রামে যে 4 বছরের শিশু ধর্ষিতা হয়েছে তাকে ধরেন, শিশু আসিয়ার হত্যাকাণ্ড ধরেন, এগুলো খুবই বিয়োগাত্মক ঘটনা এবং এগুলোকে কেন্দ্র করে যে মাঠ গরম হচ্ছে তার মধ্যে অশনি সংকেত আছে। আবার যদি ধরেন নাসিরুদ্দিন পাটোয়ারিকে ডিম মারা হলো, তাকে মারধর করা হলো এবং সেটাকে কেন্দ্র করে যে উত্তপ্ত রাজনৈতিক অবস্থা, এটি একটা মধ্যপন্থা, সাসপেন্স। অন্যদিকে আওয়ামী লীগ যে কাজগুলো করার চেষ্টা করছে, ছাত্রলীগ একের পর এক মিছিল করে যাচ্ছে। আগে মাস্ক পরতো, এখন আর তারা মাস্ক পরছে না। তারা সিরিজ মিটিং করছে। ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের যে সকল শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন তারা প্রকাশ্যে আসছেন এবং অনেকে মোটামুটি সিদ্ধান্ত নিয়েছেন তারা বাংলাদেশে ফিরে আসবেন। যতটুকু শোনা যাচ্ছে যে ছাত্রলীগের একসময় খুব দাপুটে নেতা মন্ত্রী, তারপর সংসদ সদস্য, আমি নামই বলে ফেলি, ইনামুল হক শামীম, নজরুল ইসলাম বাবু, তারপর সাইফুজ্জামান শেখর, এনারা এবং একই সঙ্গে চট্টগ্রামের যে সকল তরুণ রাজনীতিবিদ রয়েছেন প্রায় সবাই বাংলাদেশে তাদের নেত্রীর নির্দেশে খুব দ্রুত ফিরে আসার জন্য বাক্স পেটরা গুছিয়ে ফেলেছে। তারা আসবে, আত্মসমর্পণ করবে এবং একই সঙ্গে তাদেরকে গ্রেপ্তার করতে হবে। তারপরে কি হবে সেটা পরের ব্যাপার। এইরকম একটা প্রস্তুতি চলছে। সজীব ওয়াজেদ জয় এবং সাইমা ওয়াজেদ পুতুল বাংলাদেশে আসবে। প্রস্তুতি চলছে শেখ হাসিনা বাংলাদেশে আসবেন। এগুলো কথার কথা নয়। এবং এর সঙ্গে কারা জড়িত, কারা তাদেরকে উৎসাহ দিচ্ছে, কারা তাদেরকে প্রোটেকশন দিচ্ছে, কারা তাদের সঙ্গে সমঝোতা করছে, সেগুলো দ্বিতীয় প্রসঙ্গ। যারা রাষ্ট্রের সঙ্গে জড়িত আছে অবশ্যই তারা এটা খুঁজে বের করবেন। কিন্তু আমি যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেটি হলো শেখ হাসিনা, যিনি তার বক্তব্য কিছুদিন বন্ধ রেখেছিলেন, আবার তিনি বক্তব্য দিয়ে যাচ্ছেন আগের চেয়ে ঝাঁঝালো, আগের চেয়ে সুনির্দিষ্ট, পয়েন্টিভ, আগের চেয়ে জেদি, আরো রাগী এবং আরো আত্মবিশ্বাসী। তিনি একেবারে সুনির্দিষ্ট ডেট দিয়ে বলেছেন যে আমি 6 মাসের মধ্যে, আগে যেমন তারেক রহমান সাহেব আসতে চাইতেন তার লোকজন বলতেন যে 3 মাস, 6 মাস, 1 বছর বা 1 মাস আসবেন, কিন্তু জনাব তারেক রহমান সাহেবের পক্ষ থেকে সুনির্দিষ্টভাবে বলা হয়নি। কিন্তু একবারই তিনি বলেছেন তিনি আসবেন এবং তিনি এসেছেন। শেখ হাসিনা বিভিন্ন সময় সুনির্দিষ্টভাবে না বলে অনির্দিষ্টভাবে বলেছেন, কিন্তু এইবার তিনি প্রথম বললেন যে আমি আগামী 6 মাসের মধ্যে আসব। তিনি যদি 6 মাসের মধ্যে না আসেন, না আসতে পারেন, তাহলে তার কথার বিশ্বস্ততা থাকবে না। এটা তিনি ভালো করে জানেন। তার নেতাকর্মীরা বিশ্বাস করবে না, দেশবাসীও তার ব্যাপারে আগ্রহ হারিয়ে ফেলবে। ফলে এই যে তিনি যে একটা ডেডলাইন অর্থাৎ 6 মাস সময় উল্লেখ করলেন, এটি তিনি ভেবেচিন্তে বলেছেন এবং এটা তার জন্য একটা ঝুঁকি। তিনি পারলে একটা ফলাফল হবে, আর না পারলে আরেকটি ফলাফল হবে। তার এই আগমন কিংবা তার এই যে আসার ঘোষণা, এটি নিয়ে ভীষণ রকম তোলপাড় চলছে। এক পক্ষ বলার চেষ্টা করছে আরে আসুক আসুক, তাকে আদর করার জন্য আমরা বসে আছি। সে যেভাবে আসুক, এয়ারপোর্টে নামার সঙ্গে সঙ্গে তাকে ওইবার ছেড়ে দিয়েছি বা ওইবার আমরা তাকে বাগে পাইনি, এইবার আমরা যেহেতু তাকে বাগে পেয়েছি, বাগে পাবো, এইবার তাকে দেখায় দেব কত ধানে কত চাল। এরকম একটা পক্ষ আছে। আর এক পক্ষে বলার চেষ্টা করছেন আরে বোগাস যত সব কথাবার্তা, বললেই হলো 6 মাসের মধ্যে বাংলাদেশে আসবে।